মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মির্চি টাইমস অফ পুরাণে আজকের নিবেদন ভারত প্রেম কথার দ্বাদশ কাহিনী, রুরু ও প্রমোদ বরা। সেদিন ঋষি স্থূলকেশের সঙ্গে তাঁর আশ্রমে দেখা করতে গিয়েছেন সদ্য যুবক ঋষি রুরু। কিন্তু ঋষি স্থূলকেশ তখন ছিলেন না আশ্রমে। অপেক্ষা করতে করতে সন্ধ্যা নামে, তবু ফেরেন না ঋষি স্থূলকেশ। ঋষি রুরু অগত্যা পা বাড়ান ফেরার পথে। হঠাৎ ঋষি স্থূলকেশের আশ্রম কাননের দিকে চোখ পড়ে তাঁর। থমকে দাঁড়াতে বাধ্য হন তিনি। মনে হয় যেন সন্ধ্যার পূর্ণিমার চাঁদ আকাশ থেকে নেমে এসেছে ঋষি স্থূলকেশের আশ্রম কাননে। কাননে লতা পাতা ফুলের মধ্যে আশ্রয় নিয়েছে যেন। ফেরার পথ ভুলে মুগ্ধ ঋষি রুরু এগিয়ে যান সেই চাঁদের দিকে। একটু কাছে যেতেই বোঝেন চাঁদ নয়, চাঁদেরও কলঙ্ক আছে। যা দেখে ঋষি রুরু ফেরার পথ ভুলেছেন তা এক নির্মল স্নিগ্ধ কুমারীর রূপ। সে রূপে কলঙ্কে ছিটে ফোঁটাও নেই, যেন কোনো শিল্পী খুব যত্নে সৃষ্টি করেছেন এই রূপখানি। ওই চাঁদের আলো দিয়ে এঁকেছেন এই কুমারীর দেহের প্রতিটি অঙ্গ। কোনো খুঁত নেই সে দেহে। এই রূপের শোভায় জ্যোৎস্নার আশা ভুলতে পারে চকর, লুটিয়ে পড়তে পারে ওই কুমারীর পায়ে। দক্ষিণা বাতাস পথ ভুলে ছুটে আসতে পারে ঋষি স্থূলকেশের কাননে। কুমারীর দেহের গন্ধ চুরি করে নিজেকে ভরিয়ে নিতে পারে চন্দন সুগন্ধে। কুমারীর অবাক চোখের দিকে তাকিয়ে সব ভুলে যান ঋষি রুরু। সম্বিত ফেরে কুমারীর প্রশ্নে। প্রণাম ঋষিকুমার। অপরিচিত ঋষিকুমারের পরিচয় জানতে পারি কি? আমি ঋষি প্রমতির পুত্র রুরু, ঋষি ভৃগুর বংশের গৌরব। তুমি কে? আমি মহর্ষি স্থূলকেশ কন্যা প্রমোদ বরা। প্রমোদ বরা? দৃষ্টি সরাতে পারেন না কুমার ঋষি রুরু। মন তাঁর হারিয়ে যায় প্রমোদ বরার যৌবনের অমৃতে পরিপূর্ণ দেহের গভীরে। বুকে জাগে তৃষ্ণা। কৌতূহলী চোখে চেয়ে থাকেন প্রমোদ বরার দিকে। সদ্য কুমারী প্রমোদ বরার অঙ্গের প্রতিটা কোষ নিরীক্ষণ করতে থাকে তাঁর দৃষ্টি। ঋষি কন্যা, আশ্রমবাসী, কিন্তু তপস্বিনী নয় প্রমোদ বরা। চরম সীমায় পৌঁছে যায় তরুণ ঋষির মুগ্ধতা। কামনার শিহরণ জাগে ঋষি কুমারের মনে। সুখ স্বপ্নের স্বাদ পেতে চঞ্চল হয়ে ওঠে ভৃগুকুল গৌরব ঋষির মন। মনের চঞ্চলতার কাছে হার মানতে বাধ্য হন ব্রহ্মচর্য অনুশীলনকারী ঋষি। কুমারী প্রমোদ বরার ওই সুপুষ্ট বিভাজিকায় নিজের জীবন উৎসর্গ করার ব্রত পালনের স্বাদ জাগে কুমার ঋষি রুরুর মনে। অস্ফুটে বলেন তিনি, সত্যি সার্থক নাম তোমার। আমার নাম সার্থক? হঠাৎ এমন কথা বলার কারণ? তুমি প্রমোদ বরা, তুমি এই পৃথিবীর সকল প্রমোদা, অর্থাৎ সকল মন হরণকারী নারীর মধ্যে শ্রেষ্ঠ। তোমার এই রূপ, তোমার অঙ্গের এই শোভা উপভোগ করার আশায়, তোমার ওই সদ্য ফোটা যৌবনের সঙ্গলাভের লোভে যেন ব্যাকুল হয়ে উঠেছে পৃথিবী। এই কাননের প্রতিটা ফুল যেন তোমাকে একবার ছুঁয়ে নিজের জীবন সার্থক করতে চায়। ভ্রমর আর প্রজাপতির দল উন্মাদ হয়ে উঠেছে তোমার দেহের সুগন্ধে। সদ্য ফোটা তিল ফুলের থেকেও স্নিগ্ধ তোমার রূপ, পবিত্র তোমার যৌবন। আর চোখে একবার ঋষি কুমারকে দেখে মুখ ফিরিয়ে নেয় প্রমোদ বরা। লাজে নয়, রুচিবিহীন লাগে তার।
নিজের রূপ ও গুণের এমন প্রশংসা শুনতে সে চায় না। এই প্রশংসা প্রশংসাই নয়, বরং তার রূপ ও যৌবনের প্রতি এক অতি অসভ্য টিপ্পনী যেন। কোনো পুরুষের দেহের চাহিদা মেটানোর বস্তু হতে সে চায় না। চায় দীর্ঘ দাম্পত্য, জীবনসঙ্গী চায় সে, লীলাসঙ্গী নয়। নারীর মর্যাদা চায় সে, কিন্তু ঋষি কুমারের কথায় সেই মর্যাদা কোথায়? পিতা মহর্ষি স্থূলকেশ অতিথিকে সম্মান করার শিক্ষা দিয়েছেন তাকে। সেই শিক্ষার মূল্য দিতেই চুপ করে থাকে প্রমোদ বরা। কিন্তু কুমার ঋষি রুরু চুপ থাকতে পারেন না, প্রমোদ বরাকে ডাকেন। প্রমোদ বরা। আজ্ঞা করুন ঋষিকুমার। আজ্ঞা? এই কি বলছো স্বপ্ন সুন্দরী? ঋষির কুমারী কন্যার প্রতি এমন সম্বোধন মানায় না ঋষিকুমার। আমি তো আমার কামনার নারীকে সম্বোধন করছি। ক্ষমা করবেন ঋষি প্রমতিপুত্র, আমার কাছে আপনার কামনার সন্ধান নেই, জানার কৌতূহল নেই। আমার এই মুগ্ধ দুটি চোখের দিকে তাকিয়েও কি কিচ্ছু বুঝতে পারছো না কুমারী? মুগ্ধতা ছাড়া তো ওই চোখে আমি আর কিছুই দেখতে পাচ্ছি না ঋষিকুমার। শুধু দুটো চোখ নয় কুমারী, মুগ্ধ হয়েছে আমার দেহের রক্তের প্রতিটি কণা। গোধূলির রাঙা আলোয় যেমন রাঙিয়ে ওঠে আকাশের মেঘ, তেমনি রাঙিয়ে উঠেছে আমার মন। হরিণের মতো তোমার ওই দুটি চোখের আগুন আমার হৃদয় স্পর্শ করছে। তোমার দেহের ওই জল তরঙ্গে ডুবে মরার স্বাদ জেগেছে মনে। এসো কুমারী, ক্ষণিকের মিলনে ধন্য করো আমার শুভ কামনা। সংযত হন ঋষিকুমার, আপনার ইচ্ছা যে অনৈতিক। এমন কেন বলছো ঋষিকুমারী? তুমি তো তপস্বিনী নও প্রমোদ বরা। হ্যাঁ, আমি তপস্বিনী নই। তবে কোন নীতিতে আটকায় আমার ইচ্ছা? আমার মর্যাদার নীতিতে। আমি সাধারণ, আমি ঋষি পিতার স্নেহে পালিত কন্যা, আমি কুমারী। নিজের মর্যাদা রক্ষা করা আমার জীবনের ধর্ম, আমার জীবনের নীতি। আপনার সাময়িক মিলনের ইচ্ছা পূরণ করতে আমার মর্যাদা বিসর্জন দিতে আমি পারব না। তেমনটাই শিক্ষা দিয়েছেন আমায় আমার পিতা মহর্ষি স্থূলকেশ। এমন শিক্ষার কোনো অর্থ হয় না। আপনার পৌরুষ আজ বিধর্মী হয়েছে ঋষিকুমার। আমার অনুরোধ, আপনি চলে যান আমার সামনে থেকে। আপনার উপস্থিতি অস্বস্তি বাড়াচ্ছে আমার। প্রমোদ বরার কথা শুনে অবাক হন ঋষি রুরু। অপলক চেয়ে থাকেন প্রমোদ বরার দুই চোখে। বুঝতে চেষ্টা করেন কি ভুল বলছেন তিনি। বসন্তের বাতাসের ছোঁয়ায় তো কাননের ফোঁটা ফুল শুকিয়ে যায় না। মেঘের ছায়া দেখে কি গাছের দুঃখ জাগে মনে? নাকি জলপদ্ম বিরক্ত হয় হাঁসের ডাক শুনে? তবে কেন এই অস্বস্তি? এ কি ঘৃণা নয়? কি কারণ এই ঘৃণার? সাময়িক মিলন শাস্ত্রসম্মত। অপ্সরা থেকে মানবী অনেকেই সাময়িক মিলনে তৃপ্তির স্বাদ পায়। তবে সেই মিলনের আশা করায় অন্যায় কোথায়? অভিমানী স্বরে প্রশ্ন করেন ঋষি রুরু। তুমি কি আমায় ঘৃণা করছো প্রমোদ বরা? কিন্তু তোমার এই ঘৃণার কারণ বুঝতে পারছি না আমি। আমার চাহিদা সম্পূর্ণ শাস্ত্রসম্মত। নীতিগত দিক থেকে এতে আপত্তি কোথায়? কত মানবী, কত অপ্সরা এই সাময়িক মিলনে তৃপ্ত করেছে মন, সার্থক করেছে জীবন। আমি অপ্সরা নই ঋষিকুমার। সাময়িক ভালোবাসার জঘন্য আনন্দে আত্মসমর্পণ করতে আমি পারব না। জঘন্য আনন্দ? ঋষি রুরুর আর বুঝতে ভুল হয় না। সাময়িক মিলনের কোনো মর্যাদা নেই এই কুমারীর কাছে। তরুণ ঋষি রুরু থামেন। প্রমোদ বরার কথাগুলি তার মনের গভীরে আঘাত করে। এই কারণে নয় যে তিনি প্রমোদ বরার কাছে সাময়িক মিলনের স্বাদ চেয়েছিলেন, চেয়েছিলেন ক্ষণিকের সুখ। থামার কারণ তিনি নিজেও এক
সাময়িক মিলনের ফল। ঋষি প্রমতি ও অপ্সরা ঘৃতাচির ক্ষণিক মিলনের ফসল তিনি। কিন্তু তাতে তাঁর অপরাধ কোথায়? ক্ষণিকের মিলন যদি ঘৃণার বিষয় হয় ওই কুমারীর কাছে, তাহলে সেই মিলনের ফলে জন্মানো সন্তানও কি ঘৃণার পাত্র? নিজের আবেগ আর সামলে রাখতে পারেন না তরুণ ঋষি। প্রমোদ বরার কাছে নিজের জন্মের রহস্যটিই বলে বসেন। শোনো ঋষিকন্যা, আমি আমার পিতার ও মায়ের ক্ষণিকের মিলনের সন্তান। কি আপনিও? অপ্সরা ঘৃতাচি আমার মা। প্রমোদ বরা নিষ্পলক চেয়ে থাকে কুমার ঋষি রুরুর মুখের দিকে। তার চোখে ভেসে ওঠে এক স্নেহের ছায়া। কত কথা বলতে চায় তার দুটি নয়ন, কিন্তু হৃদয় থেকে উঠে আসা কান্নায় গলা বুজে আসে তার। রুরু প্রমোদ বরার চোখে চোখ রেখে জিজ্ঞেস করেন, অবাক হলে? কি দেখছো কুমারী? ক্ষণিক মিলনের সন্তান কি আর 5টা মানুষের মতো নয়? এ কি, তুমি কাঁদছো প্রমোদ বরা? আমায় দেখে ঘৃণা হচ্ছে না তোমার? করুণা হচ্ছে? চলে যেতে বলবে না? চলে যাব, আমার বিধর্মী পৌরুষ সঙ্গে নিয়ে চলে যাব, আর কোনোদিনও এসে দাঁড়াবো না তোমার সামনে। শুধু একটা প্রশ্নের উত্তর শুনে যেতে চাই। তোমার চোখে ক্ষণিকের মিলন যদি ঘৃণার বিষয় হয়, তাহলে ক্ষণিকের মিলনের ফলে জন্মানো সন্তানও কি ঘৃণার পাত্র? না না ঋষিকুমার, আমাকে ভুল বুঝো না। সেই ঘৃণা কি করে করি আমি? তাহলে যে নিজেকে ঘৃণা করতে হয়, এই জীবনটাকে ঘৃণা করতে হয়। তোমার কথার মানে বুঝলাম না ঋষিকুমারী। দয়া করো ঋষিকুমার, আমাকে আর ঋষিকুমারী বলে লজ্জা দিও না। মানে? ঋষিকুমারী নই আমি। ঋষিকুমারী নও? তাহলে কে তুমি? অপ্সরা? আমি মহর্ষি স্থূলকেশের পালিতা কন্যা। আমার পিতা গন্ধর্ব বিশ্বাবসু, মা স্বর্গের স্বনামধন্য অপ্সরা মেনকা। আমিও যে তোমার মতোই ক্ষণিকের মিলনের সন্তান। ক্ষমা করো আমায় ঋষিকুমার রুরু। ক্ষমা? কিসের জন্য ক্ষমা চাইছো তুমি? কি অপরাধ করেছো যে ক্ষমা চাইছো? আমি যে তোমাকে দুঃখ দিয়েছি, তোমার সঙ্গে রূঢ় ব্যবহার করেছি। না প্রমোদ বরা, বরং আমাকে অবাক করেছে তোমার কথা, আমাকে অবাক করেছে তোমার ব্যবহার, তোমার আত্মমর্যাদা বোধ আমাকে অবাক করেছে। এবার এসো অপ্সরা কন্যা, এই অপ্সরা পুত্র তোমার জন্য 2 বাহু মেলে অপেক্ষা করছে। অপেক্ষা আর দীর্ঘ করো না প্রিয়া। এই সন্ধ্যার আশীর্বাদে ধন্য হোক আমাদের মিলন। অগ্নির তাপ নয়, তোমার দেহের তাপে নিজেকে আহুতি দিয়ে বরণ করি তোমায়। কিন্তু এখনো ঘৃণা করো আমাকে? তুমি যে ঋষিকন্যা নও। প্রমোদ বরার চোখ ছলছল করে ওঠে। সে তো সাময়িক আনন্দ চায়নি কোনোদিন, চেয়েছে দীর্ঘস্থায়ী প্রেম। শুধু দুটি দেহের মিলন নয়, দুটি দেহের সুখ নয়, নয় ক্ষণিকের প্রেম। তার স্বপ্ন সারা জীবনের সুখ দুঃখের দাম্পত্য। এক ঋষি কুমারের ইচ্ছে পূরণ করতে গিয়ে কি করে সে পারে নিজের স্বপ্নকে জলাঞ্জলি দিতে? দিশাহারা প্রমোদ বরা হারিয়ে যায় চিন্তার গভীরে। কিন্তু তরুণ কামাতুর ঋষি কুমারের আর তর সয় না। প্রমোদ বরা, কিছু বললে ঋষিকুমার? অপেক্ষা কিসের? অপেক্ষা নয় ঋষিকুমার। ও, বুঝেছি। বোধহয় কি বুঝেছ? তোমার নিশ্চয়ই কোনো প্রেমিক আছে, তাই আমার ডাকে সাড়া দিতে চাও না। অকারণে কষ্ট দিও না নিজেকে, আমাকেও কষ্ট দেবার চেষ্টা করো না। কিছু আগেই তুমি ছিলে আমার কাছে নিতান্ত অপরিচিত। এক সময় তোমার ইচ্ছা শুনে আমি ভুল বুঝেছিলাম তোমাকে। আর এখন? তুমি আমার স্বপ্ন, আমার প্রতীক্ষা,
আমার মনের মন্দিরের একমাত্র দেবতা। আমার জীবনের আকাঙ্ক্ষা তুমি। বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস? কি প্রমাণ দিয়ে বিশ্বাস করাবো তোমাকে ঋষিকুমার? আমার মনের হয়ে সাক্ষী দেবে কে? আমার মনের কথা জানে এই কাননের ফুল, লতা, পাতা। আমার মনের কথা জানে ওই আকাশ। তোমাকে আমি আমার প্রেমের চিরকালের সম্পদ হিসেবে গ্রহণ করেছি। প্রিয় প্রমোদ বরা, এই সম্বোধন চিরন্তন হোক ঋষিকুমার। চিরন্তন? চিরন্তন হবে কেমন করে? দীর্ঘ মিলনে। বিবাহের বন্ধন? হ্যাঁ ঋষিকুমার। অপ্সরা কন্যা, দীর্ঘ মিলনের সুখ আপন করে নিতে চাও ক্ষণিক মিলনের আড়ালে? হ্যাঁ ঋষিকুমার, আমি তোমার জীবনের চিরসঙ্গিনী হতে চাই। কেন? নারী প্রমোদ বরার জীবন ক্ষণিক মিলনের জীবন হতে পারে না। তবে কিসের জীবন? পত্নীর জীবন। কেমন সে জীবন? যে জীবনে সব সময় শুনতে পাবো তোমার প্রাণের ডাক। তোমার ক্লান্তিতে তুমি খুঁজবে আমার সেবা, তোমার সংকল্পে খুঁজবে আমার সাহায্য, তোমার শান্তিতে খুঁজবে আমার স্পর্শ। তবে তাই হোক, এসো আমার কাছে। তোমার ওই স্নিগ্ধ হাত রাখো আমার এই দুটি হাতে। সাক্ষী থাকুক এই সন্ধ্যার আকাশ, মহর্ষি ভৃগুকুলের গৌরব, প্রমতিপুত্র এই রুরুর প্রেমের চুম্বনে ভিজে যাক তোমার স্নিগ্ধ হাত দুখানি। ক্ষমা করো আমায়, আজ অন্তত এমন ইচ্ছা করো না। আমার একটা অনুরোধ রাখো দয়া করে। বলো প্রমোদ বরা। মহর্ষি স্থূলকেশের কাছে আমাকে বিবাহ করবার ইচ্ছা প্রকাশ করো। বিবাহের প্রস্তাব? কেন? কোনো এক শুভ লগ্নে সকলের আশীর্বাদ নিয়ে এসো এই আশ্রমে। আজকের এই ভীত প্রমোদ বরা সেদিন নির্ভয়ে সকলের সামনে সকলকে সাক্ষী রেখে স্বেচ্ছায় নিজের হাত দুটো সমর্পণ করবে তোমার হাতে। এই প্রেমিকার জীবনের একমাত্র সাধখানিও কি পূরণ করতে পারবে না তার স্বপ্নের পুরুষ প্রেমিক ঋষিকুমার? অপলক চেয়ে থাকেন ঋষি রুরু প্রমোদ বরার দুই চোখের দিকে। এই নারীর স্বপ্নের পুরুষ তিনি, তবুও তার ইচ্ছার অপমান করেছে কুমারী প্রমোদ বরা। সে জ্বালা সহ্য করতে চেষ্টা করেন রুরু। সন্ধ্যা তারাকেও অপমান করেছে এই নারী। ওই তারার সাক্ষ্য মূল্যহীন এই নারীর কাছে। শুধু মূল্যবান লোকসমাজের এক রীতি। সেই রীতির নাম বিবাহ। সেই রীতির পূজা করে কুমারী প্রমোদ বরা, প্রেমের নয়। তবু প্রতিবাদ করতে পারেন না ঋষিকুমার রুরু। ফোটা ফুলের মতো এই নারীর দুটি ঠোঁট তাকে সম্মোহন করে। চেষ্টা করেও সেই ঠোঁটের মায়াজাল ছিঁড়ে বেরিয়ে আসতে পারেন না ঋষিকুমার রুরু। ধিক্কার আর অভিশাপ দিয়ে এখনই চলে যেতে পারতেন তিনি, যদি এই মুহূর্তে এই নারীকে ঘৃণা করতে পারতেন। কিন্তু সে যে অসম্ভব। ধন্য এই নারীর যৌবন, ঘৃণ্য শুধু এই নারীর প্রণয়ের রীতি। কিন্তু জানে না এই কুমারী কত সহজে এই রীতিকেও ছলনা করা যায়। সংকল্প করেন রুরু, সুন্দর কথার ছলনা দিয়েই এই উৎসবের রীতি ব্যর্থ করে দিতে হবে। ফেরার পথ ধরেন ঋষি রুরু। বিদায় বেলায় শুধু বলে যান, তাই হবে, তোমার অনুরোধের জয় হোক। জয়ী হোক তোমার প্রেম ঋষিকুমার রুরু। মহর্ষি স্থূলকেশের আশ্রম পেছনে রেখে ফিরে চলেন তরুণ ঋষি রুরু। পেছনে মুখ ফিরে আর তাকান না। দেখেন না প্রমোদ বরা তাঁরই মাড়িয়ে যাওয়া তৃণ একটি একটি করে তুলে রাখে নিজের আঁচলে। সেই তার প্রেমিকের প্রেমের উপহার।
জয়ী হয়েছে প্রমোদ বরার অনুরোধ। ঋষি প্রমতি নিজে এসেছিলেন। আশ্রমের লতার আড়ালে দাঁড়িয়ে শুনতে পেয়েছে প্রমোদ বরা। তিনি প্রমোদ বরাকে পুত্রবধূ রূপে গ্রহণ করতে চান। প্রস্তাবে সম্মত হয়েছেন মহর্ষি স্থূলকেশ। আনন্দে কেঁদে ফেলেছেন তিনি। কন্যাকে কুমার ঋষি রুরুর হাতে তুলে দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। মন্ত্রপাঠ করে ঘোষণা করেছেন সেই সংবাদ। উত্তর ফাল্গুনী নক্ষত্রে বিবাহ হবে রুরু ও প্রমোদ বরার। আশ্রম কন্যা প্রমোদ বরা পাবে প্রেমিকের স্পর্শ। প্রতিদিনের মতো সেদিনও প্রমোদ বরা চলেছে ফুল তুলতে। স্নান করে স্নিগ্ধ বসনে ঢেকেছে অঙ্গ। তবুও সেই অঙ্গে ফুটে উঠছে প্রেমের ঢেউ। আনমনা প্রমোদ বরা। কাননের সুন্দর ফুলের দিকে নয়, দৃষ্টি তার দূরে ওই বনের প্রান্তরে। ওই পথেই যে সে চলে যেতে দেখেছে তার স্বপ্নের কুমারকে। ওই আকাশেই যে প্রতিদিন ভোরের সূর্যের দিকে চেয়ে মনে পড়ে যায় সেই ঋষি কুমারের মুখ। ওই বনের বাতাস যখন স্পর্শ করে প্রমোদ বরার অঙ্গ, মন নেচে ওঠে তার প্রেমিকের স্পর্শে। ধীরে ধীরে নরম ঘাসের ওপর পা রেখে এগিয়ে চলে প্রমোদ বরা। প্রিয় প্রমোদ বরা। হঠাৎ প্রেমিকের কণ্ঠে নিজের নাম শুনে থমকে দাঁড়ায় প্রমোদ বরা। এ কি তার মনের ভুল? চঞ্চল হয়ে ওঠে তার দৃষ্টি। পেছন ফিরতেই দেখে দাঁড়িয়ে আছেন ঋষি কুমার রুরু। বাগদত্তা প্রমোদ বরা। প্রেমিকের কণ্ঠে নিজের নাম শুনে লজ্জা পায় প্রমোদ বরা। মুখের হাসি ঢাকবার চেষ্টা করে সে। লজ্জায় লাল হয়ে ওঠে তার দুটি গাল। ঋষি কুমার রুরু কাছে এসে বলেন, আমি এক স্বপ্ন দেখেছি প্রমোদ বরা। উত্তর ফাল্গুনী আকাশে হাসছে এবং প্রেমে মত্ত এক নারী বিবাহের উৎসবের পর এই উপবনের নির্জনে এসে তার স্বামীর সঙ্গ লাভ করছে। তারপর 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 সেই শুভরাত্রির শেষ মুহূর্ত পর্যন্ত মিলনের উৎসবের আনন্দ বুকে করে তৃপ্ত হলো দুজনের জীবনের ইচ্ছা। তারপর সকাল হতেই শূন্য হয়ে গেল উপবন। তারপর কোথায় গেল তারা দুজন? দুই দিকে, বিপরীত দুই দিকে। কেউ কারো জীবনের বাঁধন হয়ে উঠল না। এ কি সত্যি তোমার স্বপ্ন না কল্পনা? আমার ইচ্ছা। ইচ্ছা? ইচ্ছা। আচ্ছা, এইবার আমার স্বপ্নের কথা শুনবে কি? বলো। আমার স্বপ্ন জানি মিথ্যা হবে ঋষি রুরুর ইচ্ছা। অস্থায়ী মিলনের ইচ্ছায় মত্ত কুমার ঋষি রুরু দেখতে পাবে তার স্ত্রী ছলনায় মুগ্ধ হয়নি। এক রাত্রির কামনার লীলাহরিণীর মতো এই উপবনে সে আসেনি। প্রমোদ বরা ভুলেও কখনো সে ভুল করবে না, যে ভুলের পরিণাম নারীর শূন্য বুকে বেদনার বাতাসের অনন্ত কান্না। আচ্ছা, তবে শোনো পৃথিবীর শ্রেষ্ঠ রূপসী, আমি চললেম। চিরকালের মতো বিদায় দাও। একবারের জন্যেও পেছনে না ফিরে চলে যান ঋষি কুমার রুরু। তার পায়ের নিচে একটি মরা গাছের ডাল শব্দ করে ভাঙে। আশ্রমের কচি দুর্বা তার পায়ের নিচে যেন কোনো অজানা পদক্ষেপের আক্রোশে পিষে যেতে থাকে। বড় অশান্ত, বিরাট অতৃপ্তির এই চলে যাওয়া। যেন এক নারীর নির্বোধ হৃদয়ের নিষ্ঠুরতা ভাঙতে গিয়ে নিজেই হেরে চূর্ণ হয়ে গিয়েছেন। ভালোই হয়েছে, মিথ্যে হয়ে যাক আকাশের উত্তর ফাল্গুনী। এক নারীর বিবাহের বন্ধন তাঁর জীবনের অভিশাপ হয়ে উঠবার জন্য স্বপ্ন দেখছে। চূর্ণ হয়ে যাক সেই নারীর ইচ্ছার স্বপ্ন। নিজের আশ্রমে ফিরে আসেন ঋষি রুরু। অস্থির হয়ে ওঠে মন। বুঝতে পারেন মনের গভীরে দুঃখ দানা বেঁধেছে। বর্ষার কালো মেঘের মতো এক দীর্ঘশ্বাসে ভারী হয়ে আছে বুক। সেই মেঘের আড়ালে যেন
দুরন্ত বিদ্যুতের রেখা ফুটে উঠছে বারবার, মিলিয়ে যাবার আগে অসহনীয় এক জ্বালা ধরিয়ে দিয়ে যাচ্ছে তার মনে। কেন এই জ্বালা? কিসের জন্য এই দুঃখ? বুঝতে চেষ্টা করেন কুমার ঋষি রুরু, কিন্তু বুঝতে পারেন না। অপ্সরা জীবনকে ঘৃণা করে অপ্সরা কন্যা প্রমোদ বরা। কিন্তু কেন? কোন সুখের আশায় নিজের জীবনকে বিবাহের বন্ধনে বন্দী করতে চায় সে? কেন কেন এক পুরুষের পায়ে সমর্পণ করতে চায় সে নিজের ভবিষ্যৎ? কোন লাভের লোভে? বুঝতে পারেন না ঋষি রুরু। তাঁর মনে পড়ে প্রমোদ বরার কাছে এই প্রশ্ন করতে ভুলে গিয়েছেন তিনি। সূর্যের তাপে তেতে ওঠে মহর্ষি প্রমতির আশ্রমের সামনের প্রান্তর। অনেকক্ষণ সেই প্রান্তরের দিকে তাকিয়ে বসে থাকেন প্রমতিপুত্র রুরু। তাঁর মনের ভাবনা যেন ওই প্রান্তরের মতো এক ছায়াহীন জগতের পথে পথ হারিয়েছে। হঠাৎ যেন এক পিপাসী শিশুর আর্তনাদ বেজে ওঠে বুকে। শৈশব হারানোর পরে এই প্রথম চোখ জ্বলে ওঠে। সেখানে এক অজানা অশ্রুর ক্ষুদ্র ক্ষুদ্র কণা এসে ভিড় করে। কি? চমকে ওঠেন রুরু, অবাক হন নিজের মূর্খতায়। নিজের জীবনের অতীত তিনি নিজে ভুলতে পারেন কি করে? এই একটি কান্নার শব্দই তো যথেষ্ট ছিল প্রিয়া প্রমোদ বরার মন বোঝার জন্য। এ কান্না যে ঋষিকুমার রুরুরই নিজের কান্না। অতীতের সেই নিঃসঙ্গ রাতগুলি মনে পড়ে তাঁর। রাতের পর রাত নির্জনে কতদিন কেঁদেছেন তিনি। মহর্ষি প্রমতি সন্তানের সব আবদার মিটিয়েছেন সব প্রয়োজনও, দিয়েছেন শিক্ষা। দিতে পারেননি শুধু মায়ের স্নেহ, মমতা, মায়ের স্নিগ্ধ শর্তহীন ভালোবাসার আস্বাদ। ক্ষণিকের মিলন শেষে নিজের সন্তানকে ফেলে রেখে চলে গেছে এক অপ্সরা মা। ফিরে আসেনি আর কোনোদিন সন্তানের কান্না শোনার সৌভাগ্য হয়নি সেই মার। সৌভাগ্য হয়নি সন্তানকে বুকে জড়িয়ে ধরে এক বিন্দু অশ্রুজল বিসর্জনের। আর সন্তানের, আমার, সে কথা এই নিরালা আমি ভার্গব ঋষি কুমার রুরুর চেয়ে ভালো আর কে জানে। হু হু করে কেঁদে ফেলেন ঋষিকুমার রুরু। বুকের ভেতরের মেঘ যেন আরো ভারী হয়ে ওঠে। প্রমোদ বরার স্বপ্নের মর্ম বুঝতে পারেন ঋষিকুমার। নীতিগতভাবে ঋষিকুমার রুরুর ক্ষণিক মিলনের ইচ্ছা দোষের নয়। মিলনের ফসল হয়ে জন্ম নেওয়া সন্তানের কাছে সেই সন্তান কি আর এক রুরুর মতোই বেড়ে উঠবে না? তাকেও যদি কোনো নির্জন নদী তীরে ফেলে চলে যায় তার মা, যদি ফিরে না যায় তার বাবা, ঠিক যেমন বিশ্বাবসু কোনো স্নেহের, কোনো দায়, কোনো দায়িত্বের ছলনা করেও কখনো দেখতে আসেনি তার পরমা সুন্দরী মেয়ে প্রমোদ বরাকে। সেই শিশুর জীবন যে কি অপরিসীম শূন্যতায় ভরা তা আমার মতো করে কজন জানে। সে জীবন যে নক্ষত্রহীন আকাশের মতো অনন্ত অসীম শূন্যতায় ভরা। সে জীবনে তো নক্ষত্রের আলো নেই। অস্থির হয়ে ওঠেন রুরু। মা হতে চায় প্রমোদ বরা, সন্তানের পালন করতে চায় সে চায় প্রেমিকের সংসার করতে। প্রেমিকার এই স্বপ্ন পূরণে ব্যর্থ যে ঋষি, সে কেমন প্রেমিক? নিজেকেই প্রশ্ন করেন ঋষিকুমার রুরু, কিন্তু উত্তর দিতে পারেন না লজ্জায়। ক্ষণিকের সুখের লোভ তার আজ এই মুহূর্তে এবং এই প্রথম অর্থহীন মনে হয়। নীতি যতই পবিত্র হোক, ঋষিকুমারের মন বলে সত্যিই অপবিত্র ছিল তার মন, বিধর্মী হয়েছিল তার পৌরুষ। তিনি উঠে দাঁড়ান, দু চোখের জল মুছে একটা গভীর শ্বাস নেন। সকল দুঃখ, সকল অপরাধ, সকল অতীতকে ঝেড়ে ফেলে
পবিত্র মনে ছুটে যেতে হবে তাকে তাঁর প্রমোদ বরার কাছে। কিন্তু সন্দেহ হয়, প্রমোদ বরা কি এখনো তাঁর অপেক্ষায় দিন গুনছে? এখনো কি সে প্রমোদ বরার স্বপ্ন, প্রমোদ বরার প্রতীক্ষা, প্রমোদ বরার মনের মন্দিরের একমাত্র দেবতা, প্রমোদ বরার জীবনের আকাঙ্ক্ষা? যদি সে তাঁকে ফিরিয়ে দেয়? এক মুহূর্ত ভাবেন রুরু। যদি ফিরিয়ে দেয় তো দেবে, তবু একবার অন্তত সামনে গিয়ে দাঁড়াতে হবে তার। বলতে হবে তার মন বুঝেছে, সে ভুল ভেঙেছে ভৃগুকুল গৌরব ঋষি কুমার রুরুর। ছুটে বেরিয়ে যান কুমার ঋষি। বনের সীমানায় এসে দাঁড়ান রুরু। সামনে বিস্তীর্ণ প্রান্তর ধু ধু করছে। তারপরেই একখণ্ড সবুজে ঢাকা মহর্ষি স্থূলকেশের আশ্রম। তরুণ ঋষির দৃষ্টি ওই একখণ্ড সবুজের আড়ালে ব্যাকুল প্রিয়াকে খোঁজে। দূর থেকে কিছুই দেখা যায় না। ভয় হয় ঋষি রুরুর। তাহলে কি প্রিয়া তাঁকে ত্যাগ করেছে? ঘৃণা ভরে মন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে তার সব স্মৃতি? ধীরে ধীরে এগিয়ে যেতে থাকেন ঋষি রুরু। ক্রমে এগিয়ে আসতে থাকে মহর্ষি স্থূলকেশের আশ্রম। বাড়তে থাকে তার মনের অস্থিরতা। হঠাৎ ঘাসে ঢাকা প্রান্তরের এক জায়গায় এসে থেমে যান ঋষি রুরু। ঘাসের ওপর একটি কালো কালান্তক কেউটে সাপ নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছে। নরম সবুজ ঘাসের ওপর শুয়ে রোদের তাপ নিচ্ছে সে। নির্জীব, নিরক্ত, যেন তার বিষের থলি সে উজাড় করে দিয়ে এসেছে এইমাত্র। তাই পড়ে আছে নির্বীর্য পুরুষের মতো। সেটিকে বিরক্ত না করে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়ান ঋষি রুরু। আর তখনই স্থূলকেশের আশ্রম থেকে কান্নার শব্দ শুনতে পান। হঠাৎ কোনো এক অজানা আতঙ্কে চমকে ওঠেন ঋষি রুরু। ছুটে চলেন ঋষি স্থূলকেশের আশ্রমের দিকে। আশ্রমের কাছে আসতেই আশ্রম কন্যা ও আশ্রম বালকদের দেখতে পান ঋষি রুরু। কোনো এক অজানা দুঃখে তারা যেন দুঃখী। আর একটু এগোতেই ঋষি রুরুকে দেখতে পান সকলে। কান্নার শব্দ বেড়ে যায়। হতচকিত রুরু বুঝতে পারেন না এই কান্নার কারণ। আশ্রমের দ্বার পর্যন্ত পৌঁছে স্তব্ধ দাঁড়িয়ে পড়েন তিনি। এক আশ্রম কিশোর এগিয়ে এসে ঋষি রুরুকে ডাকেন। প্রণাম প্রমতিপুত্র, আসুন, আপনার প্রমোদ বরাকে আপনি মৃত্যুর হাত থেকে বাঁচান। মৃত্যুর হাত থেকে? হ্যাঁ, একটি কালকেউটে সাপের কামড়ে বিষের জ্বালায় জ্ঞান হারিয়েছেন আপনারই প্রিয় প্রমোদ বরা। এই বিষই মৃত্যুর কারণ হয়ে উঠতে চলেছে প্রমতিপুত্র। কেউটের বিষে পুড়ে যাচ্ছে আপনার প্রেমিকার ফুলের মতো প্রাণ। প্রিয়া প্রমোদ বরা! ছুটে কুটিরে ঢোকেন ঋষি রুরু। প্রমোদ বরার মুখের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু প্রেমের সেই ডাকে আর চোখ খোলে না প্রমোদ বরা। আর হেসে বলে না, এই সম্বোধন চিরন্তন হোক ঋষিকুমার। বিষে নীল হয়ে গিয়েছে প্রমোদ বরার শরীর। কালো মেঘের মতো চুল লুটিয়ে পড়েছে মাটিতে। পায়ের তলায় ছোট্ট দুটি রক্তবিন্দু, হিংস্র সাপের কামড়ের চিহ্ন। মহর্ষি স্থূলকেশ এসে সামনে দাঁড়াতেই কেঁদে ফেলেন রুরু। প্রশ্ন করেন, বলুন মহর্ষি, আপনার কন্যার এই ঘুম কি কোনোদিন ভাঙবে না? ভাঙবে, যদি তোমার জীবনে সত্য কোনো পুণ্য থেকে থাকে বৎস। বৃদ্ধ মহর্ষি স্থূলকেশ মন্ত্র পাঠ করতে থাকেন। সর্পবন্ধন করেন যাতে সেই বিষধর সরীসৃপ মূর্ছিত হয়েই থাকে।
মারণ উচাটনের যাবতীয় মন্ত্র উচ্চারিত হতে থাকে। যেন শিয়রে উপস্থিত কাল সমন আর এক ভয়ানক কাল সর্পের বিরুদ্ধে এক মরণান্তিক খেলায় নেমেছেন এক জ্ঞানী ঋষি। বিশিষ্ট জ্ঞান অর্থাৎ বিজ্ঞান বনাম এক সাপের বিষের অসাম লড়াই। মন্ত্রপুত জল নিয়ে কন্যার কপাল মুছিয়ে দেন বারে বারে। ক্রমে হার মানতে থাকে স্থূলকেশের পরম সব প্রকাশ। যমের করাল থাবা প্রশস্ত হতে থাকে। একে একে সকলে বেরিয়ে যান ঘর থেকে। রয়ে যান শুধু ঋষি রুরু। প্রমোদ বরার মুখের দিকে তাকিয়ে বসে থাকেন অপলক দৃষ্টিতে। দেখতে থাকেন রুরু যেন মধুর এক মৃত্যুর যন্ত্রণায় ডুবে গেছে তাঁর জীবনের উত্তর ফাল্গুনী। সাপের কামড় নয়, যেন রুরুর ছলনার বিষ সহ্য করতে পারেনি প্রমোদ বরা। কাল নয়, কাল সর্প নয়, স্বেচ্ছায় তাই সাপের কামড় আপন করে নিয়েছে নিজের দেহে। হঠাৎ কিছু মনে পড়ে ঋষি রুরুর। কি যেন বলে গেলেন মহর্ষি স্থূলকেশ। কোনো পুণ্য আছে কি রুরুর জীবনে? যদি থাকে কোনো পুণ্য, তবে হে জীবন দেবতা, ওই দুটি সুন্দর ঠোঁট থেকে মোছাও মৃত্যুর ছলনা। প্রার্থনা করেন রুরু। তারপরেই উন্মত্ত পিপাসীর মতো প্রমোদ বরার সাপে কাটা পাটি তুলে নেন বুকের মাঝে। নিজের মুখ দিয়ে শুষে নেবার চেষ্টা করেন সাপের বিষ। সেই দংশন, সেই আকুল মরণান্তিক চুম্বনের বিষ ছড়িয়ে পড়ে রুরুর শরীরে। বিষের জ্বালা লাগে ঋষি রুরুর বুকে। এতক্ষণে যেন শান্তি আসে তাঁর বুকে। ক্ষণিক মিলনের ইচ্ছার জ্বালা, প্রমোদ বরার বিবাহের ইচ্ছার সর্বনাশ করবার জ্বালা, প্রমোদ বরার সঙ্গে ছলনার জ্বালা, এমনকি নিঃসঙ্গ রাতে মায়ের স্পর্শ না পাওয়ার জ্বালা যেন ভুলে যেতে থাকেন ঋষি রুরু। সুন্দর প্রেমিকার সুন্দর পাখানি বুকে নিয়ে ঢলে পড়তে থাকেন সুন্দর মৃত্যুর কোলে। সুন্দর প্রেমিকার সঙ্গেই প্রাণহীন দেহটি তার লুটিয়ে পড়ে প্রেমিকা প্রমোদ বরার পা বুকে জড়িয়ে। কোনো এক অন্ধকার স্বপ্নের জগতে একা এসে দাঁড়ান ঋষিকুমার রুরু। মাথার ওপর সন্ধ্যার ঘন কালো আকাশ। সে আকাশের গায়ে জলজল করে ওঠে উত্তর ফাল্গুনী। আর কিছুই দেখা যায় না, শুধু শোনা যায় রুরু, কোনো এক অন্ধকারের ওপার থেকে রুরু, ভেসে আসে এক গুরুগম্ভীর স্বর। রুরু, রুরু। সেই স্বর শোনার চেষ্টা করেন রুরু, বোঝার চেষ্টা করেন অর্থ, কিন্তু বুঝতে পারেন না। অস্থির হয়ে বলেন, কে কে তুমি? আমি এক দেবদূত। কোন দেবতার দূত? জীবনের দেবতার দূত। আমাকে শান্তি দান করুন দেবদূত। তোমার কি ভুল ভেঙেছে ক্ষণিকের সুখ উপভোগ করার, মূর্খ ঋষি? ভেঙেছে, ভেঙেছে দেবদূত। তাহলে চিনতে পেরেছ প্রমোদ বরাকে? চিনেছি। কি চিনেছ? তোমার মন হরণকারী ছলনাময়ী নারী, নাকি প্রাণের প্রিয়া? প্রাণের প্রিয়া। তবে তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করো। কেমন করে? তোমার জীবনের পুণ্য দিয়ে। কি পুণ্য আছে জানি না। তোমার প্রিয়াকে তোমার অর্ধেক আয়ু দান করো। বলুন দেবদূত, কেমন করে আমার প্রাণহীন প্রিয়াকে আমার আয়ুর অর্ধেক দান করি? সে দান তুমি করেছ ঋষি কুমার। তোমার প্রাণের অর্ধেক তোমারই প্রিয়া প্রমোদ বরার দেহে প্রবাহিত হয়ে গিয়েছে। বুঝতে পারছি না দেবদূত। যখনই তুমি তোমার প্রিয়ার বিষের জ্বালা নিজের প্রাণে নিতে তার পা থেকে বিষাক্ত রক্ত শোষণ করেছ, তখনই তোমার আয়ুর অর্ধেক হারিয়েছ। কিন্তু তোমার প্রিয়া জীবন ফিরে পেয়েছে।
শুনে কি সুখী হলে ঋষিকুমার? শুনে ধন্য হলাম দেবদূত। কেন কেন ঋষি, তোমার এত আনন্দের কারণ কি? প্রিয়া ছাড়া অনন্ত আয়ুর চেয়ে প্রিয়ার প্রেমে মগ্ন একটি মুহূর্তের জীবন যে অনেক বেশি মধুর। ধন্য তোমার প্রেম ঋষিকুমার। ধীরে ধীরে স্বপ্নের জগৎ থেকে বাস্তবে ফিরে আসেন ঋষিকুমার রুরু। উঠে বসেন, দেখেন প্রমোদ বরা তখনও ঘুমিয়ে আছে। মৃদু স্বরে রুরু বলেন, জাগো প্রমোদ বরা, প্রিয়া আমার, চোখ মেলে দেখো, বেলা যে পড়ে এলো। ওই দেখো, আকাশে দেখা দিয়েছে উত্তর ফাল্গুনী, দক্ষিণা বাতাস শুরু করেছে মন্ত্রপাঠ। আজ তোমার স্বপ্ন পূরণের দিন। দেখো দেখো, আমি এসেছি সকলের আশীর্বাদ নিয়ে। আমার হাতে তুলে দেবে না তোমার ওই দুটি হাত? নির্ভয়ে সকলের সামনে সকলকে সাক্ষী রেখে স্বেচ্ছায় কথা দিয়েছিলে যে তুমি, আমার ক্লান্তিতে আমি খুঁজব তোমার সেবা, আমার সংকল্পে খুঁজব তোমার সাহায্য, আমার শান্তিতে খুঁজব তোমার স্পর্শ। প্রমতিপুত্র রুরুর জীবন প্রাণ ঘর তোমারই জন্য প্রতীক্ষার পথ চেয়ে আছে। মিথ্যা হতে দিও না তোমার জীবনের উত্তর ফাল্গুনী। ঋষি রুরুর ডাকে কেঁপে ওঠে প্রমোদ বরার দুই ঠোঁট। ধীরে ধীরে চোখ মেলে তাকায় সে, উঠে বসে। সে দেখে যে তার সামনে বসে আছে রুরু। বিস্মিত প্রমোদ বরা মনে করার চেষ্টা করে কি ঘটেছিল। তার মনে পড়ে যায় সর্পদংশনের কথা, ক্রমশ মৃত্যুর কোলে ঢলে পড়ার কথা। সেই মৃত্যুর জগৎ থেকে তাকে আবার জীবনে ফিরিয়ে আনলো কে? রুরু। এও সম্ভব? প্রমোদ বরা অবাক হয়ে তাকায় রুরুর দিকে। রুরু বলে, কি দেখছো? তোমাকে। তুমি তো আমায় পরিত্যাগ করে চলে গিয়েছিলে। ভুল করেছিলাম প্রমোদ বরা। তারপর যখন ভুল ভাঙল তখন তোমার কাছেই ছুটে এসেছিলাম, কিন্তু এসে দেখি তুমি হতচেতন অবস্থায়। আর সেখান থেকে আমাকে জীবনে ফিরিয়ে আনলে তুমি। আর কখনো ছেড়ে যাবে না তো? না প্রমোদ বরা, তোমাকে ছেড়ে আর আমি কোথাও কখনো যাব না। আমি বিবাহ করব তোমায়। তুমি রাজি তো? রুরুর কথায় প্রমোদ বরার চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু জল। সে কান্না চেপে বলল, দেখছি স্বপ্ন কি সত্যি হয় তাহলে? হয়েছে, হয়েছে সত্যি। এসো কুটিরের বাইরে। ওই যে দেখো, ওই দেখো সন্ধ্যার আকাশের দিকে। কি? উত্তর ফাল্গুনী নক্ষত্র, আমাদের বিবাহের লগ্ন উপস্থিত। প্রমোদ বরা তার ব্যাধিমুক্ত দুর্বল হাতখানি রাখল রুরুর হাতে। তার বুকে ক্লান্ত মাথাখানি রাখল পরম নির্ভরতায়। রুরুর সঙ্গে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ হল সে। তখন বনে বনে নেমেছে জ্যোৎস্না। বাতাসে বাতাসে উড়ছে নাগকেশর ফুলের পরাগ রেণু। মির্চি টাইমস অফ পুরাণে আজকের নিবেদন ভারত প্রেম কথার দ্বাদশ কাহিনী রুরু ও প্রমোদ বরা। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ শুদ্ধ সত্য দাশগুপ্ত, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, আবহ সঙ্গীত কৌশিক দাস, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। গল্প পাঠে আর জে শেখর, প্রমোদ বরা, শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, রুরু বিকি দাস, দূত স্পন্দন দাস।
এবং অন্যান্য শিল্পীরা। মির্চির বিশেষ নিবেদন, টাইমস অফ পুরাণ।